হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্মার্ট এডুকেশন উইথ অশ্বিনী। দেখো, আজকে আমরা গ্র্যাভিটেশনের ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা করবো। ওকে, দেখো আমরা নিউটনের ফার্স্ট ল পড়ার আগে আমরা অল ফোর্স সম্বন্ধে শিখেছিলাম। সেটা কন্ট্যাক্ট ফোর্স, নন কন্ট্যাক্ট ফোর্স এবং কী শিখেছিলাম, চারটে ন্যাচারাল ফোর্স সম্বন্ধে শিখেছিলাম। সেই চারটে ন্যাচারাল ফোর্স সম্বন্ধে আমি করোনার সময় বলেছিলাম যে প্রত্যেকটা ফোর্স নিয়ে আলাদা আলাদা চ্যাপ্টার হয়, এবং তার মধ্যে যে চারটে ন্যাচারাল ফোর্স কী কী পড়েছিলাম, মানে অল্প সামান্য কিছু জেনেছিলাম। সেটা কী কী জেনেছিলাম? একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, আর একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। ওকে, আজকে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে কি গ্র্যাভিটেশনাল ফোর্স আজকে আমাদের টপিক। এই গ্র্যাভিটেশনাল ফোর্সে কী কী জানবো? ক্যাপিটাল জি, স্মল জি আর এফ। ক্যাপিটাল জি স্মল জি কী, সেটা করালেই বুঝতে পারবে। ওকে, দেখো প্রথম যেন গ্র্যাভিটেশন নিয়ে আলোচনা করছি আমরা। গ্র্যাভিটেশন, ঠিক আছে। এবার হচ্ছে কী কী আলোচনা করব? ক্যাপিটাল জি, স্মল জি আর এফ, এই তিনটে টপিক নিয়ে আমরা আলোচনা করব। বলে নিই, এফ ফর গ্র্যাভিটেশনাল ফোর্স, জি ফর অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, আর জি ফর গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। অর্থাৎ এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এটা হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ বা মহাকর্ষীয় ত্বরণ, আর এটা হচ্ছে মহাকর্ষীয় বল ঠিক আছে। প্রথম টপিক আমরা আসবো এফটা নিয়ে আলোচনা করবো। প্রথম এফ নিয়ে আলোচনা করবো। ওকে, তাহলে জেনে নিই গ্র্যাভিটেশনটা কী বা মহাকর্ষটা কী। দেখো, এই মহাবিশ্বে প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করছে। এই আকর্ষণ বলটা হচ্ছে মহাকর্ষীয় বল। ঠিক আছে, সামনে যে মোবাইলটা ক্যামেরা হচ্ছে এবং আমি দাঁড়িয়ে আছি, অবশ্যই দুটো মোবাইল আর আমার মধ্যে কিন্তু একটা আকর্ষণ বল কাজ করছে। ঠিক আছে, তার মানে শুধুমাত্র মোবাইল আর আমার মধ্যে না, আমার সাথে এই সারা ঘরের সব কিছু যেগুলো মানে যত জিনিস আছে সবার সাথে আমার একটা আকর্ষণ হচ্ছে এবং আমি সবাইকে আকর্ষণ করছি। ঠিক আছে, অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করে। ওকে, এরকম তাহলে আমরা আকর্ষণ বলটা কেন বুঝতে পারি না? ঠিক আছে, তুমি একটা চুম্বককে নেও, একটা চুম্বককে নিলে কিন্তু সেটা আকর্ষণ বলটা তুমি অনুভব করতে পারবে যে টানছে আমাকে, কিন্তু এটা কিন্তু বুঝতে পারছে না। কারণ কি? কারণ এই ফোর্সটা এতটাই কম যেটা আমরা উপলব্ধি করতে পারি না। কতটা কম দেখে নাও, আমরা চারটে ন্যাচারাল ফোর্সটা যদি কম্পেয়ার করি তাহলে বুঝতে পারবে যে তুমি এটা কতটা কম। তাহলে এটা হচ্ছে তোমার গ্র্যাভিটেশনাল ফোর্স, ধরে নাও এটা উইক নিউক্লিয়ার ফোর্স, এটা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, আর এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। ওকে, তুমি যদি এটাকে মানে এক ধরো, ঠিক আছে, এর কত গুণ হবে দেখে নাও। উইক নিউক্লিয়ার ফোর্স যদি ধরো তাহলে এর 10⁻25 গুণ হবে। স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ধরলে 10⁻38 গুণ হবে। ইলেকট্রোম্যাগনেটিক ধরলে 10⁻36 হবে। দেখো না, এটাকে তুমি যদি এক ধরো, মানে সব থেকে কম কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স। কম তো কম, এটা অনেকটাই কম সব থেকে। দেখো এরপরে কার স্থান? এরপরে তোমার হচ্ছে উইক নিউক্লিয়ার ফোর্সের স্থান। দেখো এরপরে যদি এর স্থান হয়, দেখো এই স্থানটা কতটা মানে বড়, 10⁻25। তারপরে আছে কে 10⁻36, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। তার সবার মানে সবথেকে বেশি শক্তিশালী স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, অর্থাৎ তোমার যার হচ্ছে 10⁻38। এর সাথে কম্পেয়ার করলে তুমি একে যেটা ধরবা তার সাথে এগুলো সব গুণ করে দিলে সেটা হবে সেটা হচ্ছে তার ফোর্সের মানে তার ফোর্স সেটা। ওকে, ফোর্স বা তার বল। ঠিক আছে, ফোর্সের ইউনিট আমরা জানি নিউটন। ঠিক আছে, তুমি যদি 1 নিউটন ধরো তাহলে এইগুলো সব এত নিউটন হবে সব। ঠিক আছে, যদি এসআইতে ধরো। আচ্ছা, সে যাই হোক, তাহলে আমরা দেখো, তার মানে এবার প্রথম হচ্ছে এই পৃথিবী, এর মানে এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা নির্ভর করে দুটো, মানে ওই বস্তুটার ভর কতটা। ঠিক আছে, কোন বস্তু, এই মোবাইলটা আর আমি এবং এই পৃথিবীর যদি ধরি, পৃথিবীর সাথে মোবাইলটা ধরছে, তাহলে পৃথিবীর যে ভরটা, এই ভরটাকে অনেক বেশি আমাদের তুলনায়। পৃথিবীর উপরে যে সমস্ত বস্তুগুলো আছে সেই বস্তুর তুলনায় পৃথিবীর ভরটা অনেক বেশি, এবং এই বেশি হওয়ার দরুন কী হচ্ছে, পৃথিবীর মহাকর্ষীয় বলটা অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্সটা অত্যাধিক বেশি। এবং সেই বেশি হওয়ার জন্য কী হচ্ছে, পৃথিবী তার সেন্টারের দিকে, অর্থাৎ পৃথিবী তার ভূপৃষ্ঠের উপর আমাদেরকে আকৃষ্ট টেনে ধরে আছে। আমি যদি পেনটাকে উপরে ছুড়ে দিই, পেনটা আস্তে নিচে পড়বে, কারণ কি পৃথিবী অলওয়েজ টানছে এটাকে। ঠিক আছে, এবার বিষয়টা হচ্ছে এই পৃথিবী টানছে। ঠিক আছে, এটাকে কী বলছে? গ্র্যাভিটেশনাল ফোর্স বলছে। ওকে, তার মানে ভেবে দাও, এই যে গ্র্যাভিটেশনাল ফোর্সের কিন্তু ভূমিকা অনস্বীকার্য। কীরকম ভূমিকা? এই যে মানে পৃথিবীটা আমরা অস্তিত্ব, আমাদের যে অস্তিত্ব আছে, এটা কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য কিন্তু আছে। যদি গ্র্যাভিটেশনাল ফোর্স না থাকতো তাহলে কিন্তু আমরা এখানে ওখানে বেশি বেড়াতাম, আমাদের কোনো অস্তিত্ব থাকতো না। আরেকটা কি, আমাদের যে অ্যাটমসফিয়ার, সেই অ্যাটমসফিয়ার কিন্তু রয়েছে এই গ্র্যাভিটেশনাল ফোর্সের অ্যাট্রাকের দরুনই। গ্র্যাভিটেশনাল ফোর্স যদি না থাকতো তাহলে আমাদের যে অ্যাটমসফিয়ারের যে 6-7টা স্তর আছে, ট্রোপোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এগুলো থাকতো না। ঠিক আছে, আবার যে চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরছে, গ্র্যাভিটেশনাল ফোর্স না থাকতে চাঁদও পৃথিবীর চারিদিকে ঘুরতো না। সূর্যকে কেন্দ্র করে পৃথিবী যে ঘুরছে, সূর্যের গ্র্যাভিটেশনাল ফোর্স যদি না থাকতো তাহলে কিন্তু পৃথিবীকে আটকে রাখতে পারতো না, পৃথিবী বেরিয়ে যেত। ওকে, গ্র্যাভিটেশনাল ফোর্সের ভূমিকা অনস্বীকার্য, যতই এটা কম বল হোক না কেন, এর ভূমিকা অনস্বীকার্য। ওকে, এবার নিউটন, স্যার আইজাক নিউটন
তিনি এই গ্র্যাভিটেশনাল ফোর্সের উপর ডিপেন্ড করে তিনি আমাদের একটা থিওরি প্রোভাইড করেছেন, ঠিক আছে। তার আগে তার একটা হিস্টোরি আছে আপেল পড়ার গল্প, সেটা আমি বলছি না, ঠিক আছে। তিনি কোন থিওরি প্রোভাইড করেছেন? তিনি একটা থিওরি প্রোভাইড করেছেন, সেই থিওরিটা হচ্ছে যে এই মহাবিশ্বে প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করে, অর্থাৎ এই আকর্ষণ বলের মান ওই দুটো বস্তুর মধ্যে বস্তুর বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক, আর ওই বস্তুর মধ্যে যে ডিস্টেন্স তার বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। তুমি যাই হোক, নিউটন ভালো করে আমাদের এটা বোঝার জন্য যে মহাকর্ষীয় বলটা কি এটা বোঝার জন্য তিনি দুটো যে কোনো দুটো বস্তুকে, ধরো আমি আর আমি মোবাইলটা ধরছি, এবার তুমি তোমার সামনে রাখা যে কোনো একটা বস্তুকে ধরতে পারো, যে কোনো বস্তু ধরতে পারো, এবং তুমি তোমার নিজেকে ধরতে পারো, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরে নাও এটা হচ্ছে তুমি বা এটা আমি, এটা ধরো আমার সামনে থাকা মোবাইল, ঠিক আছে। এটার ভর হচ্ছে m1, এটার ভর হচ্ছে m2। ওকে, নিউটন বলেছেন যে এই মহাবিশ্বে প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করে, এটা ব্যাস একটা লাইনে বলেছে। তারপরে কি বলেছেন যে এই মহাবিশ্বে যে কোনো তুমি দুটো বস্তুকে যদি ধরে নাও, সেই দুটো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, অর্থাৎ তিনি 1 নম্বর ক্রাইটেরিয়া বলেছেন আকর্ষণ বল এফটা হবে ওই দুটো বস্তুর মধ্যে, এটা সমানুপাতিক চিহ্ন হবে, ওই দুটো বস্তুর মধ্যে ভরবেগের গুণফলের সমানুপাতিক, এটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে ওই এফটা হবে ওই দুটো বস্তুর মধ্যে যদি ডিস্টেন্স যদি তুমি r ধরো, তাহলে ওর 1/r² ব্যস্তানুপাতিক, ঠিক আছে। তিনি এই দুটো বলেছেন। ওকে, এবার দেখো তাহলে একটা জিনিস দেখো, এই m1 আর এই m2 যত বাড়বে এই এফটা তত বাড়বে, ঠিক আছে। আর ডিস্টেন্স যত বাড়বে তত কি এফটা তত কমবে। কীরকম কমবে? স্কোয়ার অনুপাতে কমবে। যদি নর্মালি যদি 2 বাড়ালে 2 কমতো সেটা আলাদা কথা ছিল, 2 বাড়ালে 4 কমবে, ঠিক আছে, 4 বাড়ালে 16 কমবে, ওকে, 5 বাড়ালে 25 কমবে, ঠিক আছে, এরকমভাবে কমবে, 6 বাড়ালে 36 কমবে, ঠিক আছে। যদি একটা জিনিস খেয়াল রাখবে যে ধরো আমি একটা অঙ্কের মাধ্যমে দেখাচ্ছি, ধরো এই ডিস্টেন্স এখন আছে 4, পরে তুমি কমিয়ে করলে 2, তাহলে প্রথম অবস্থায় প্রথম অবস্থায় কী হচ্ছে, প্রথম অবস্থায় এফ দাঁড়াচ্ছে 1/16, তারপরে এফটা দাঁড়াচ্ছে f1, এটা একটু ধরো 1/4 হচ্ছে। এটার জন্য এটা হচ্ছে ফোর্স, এটার জন্য এটা হচ্ছে, কোনটা বড়? অবভিয়াসলি এটা বড়। উপরে যদি সমান থাকে নিচে যেটা ছোট হয় সেটা বড় হয়, তাহলে 1/16 আর 1/4, এটা যদি কোনো তাহলে এটা 4 হচ্ছে, 16 হচ্ছে। দেখো তুমি ডিস্টেন্স 2 মাইনাস করলে আর ফোর্স কত গুণ বাড়লো? 4 গুণ বাড়লো। ডিস্টেন্স 2 কমালে আর ফোর্স 4 গুণ বাড়লো, ঠিক আছে। এই থেকে ছোটো ছোটো অঙ্ক দেয় আমাদের গ্রুপ ডির পরীক্ষার প্রায় এগুলো দিয়ে থাকে, ঠিক আছে। তাদের সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, মোটামুটি এরকম ছোটোখাটো অঙ্ক দেয়। এবার যেটা জানার বিষয় আমাদের মোটামুটি এফটা দেখো, এফটা যদি এই দুটো সূত্রকে আমরা অ্যাডজাস্ট করে নিই, যেন এই ভ্যারিজাস তুললে এখানে একটা সমান সমান আসে এবং এখানে একটা কনস্ট্যান্ট যেটাকে বলা হয়, যেটাকে আমরা জি ধরবো, ঠিক আছে। এর ক্ষেত্রে যেটাকে আমরা জি ধরবো, এবং এক্ষেত্রে m1 আর m2টা উপরে থাকবে আর নিচে r² হবে, ওকে। এই জিটা হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ঠিক আছে। আমাদের কিন্তু এফটা ক্লিয়ার হলো যে এফটা কি, এফটা কিন্তু পুরো ক্লিয়ার। এখন আমরা জি জানবো, এর পরে আমরা ক্যাপিটাল জি জানবো, ঠিক আছে। এবার দেখো ক্যাপিটাল জিটা কি? গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, অর্থাৎ এর ভ্যালু পৃথিবীর মহাবিশ্বের যে কোনো জায়গায় সেম, ওকে। এর ভ্যালু পৃথিবীর মহাবিশ্বের যে কোনো জায়গায় সেম। এবার ভ্যালুটা কি? দেখো এর ভ্যালু সিরিজে একটা হয় আর এসআইতে আরেকটা হয়, ওকে। এসআইতে যেটা হয়, এসআইতে যেটা সেটার ভ্যালুটা হচ্ছে, জি এর ভ্যালুটা হচ্ছে 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার ইন্টু kg⁻², ওকে। এটা হচ্ছে তোমার কি, যে এটা এসআইতে, এটা এসআই ভ্যালু, ঠিক আছে। জি এর এটা এসআই, ক্যাপিটাল জি এটা এসআই ভ্যালু, এটা অবশ্যই মনে রাখবে, এটা পুরো মনে রাখার জিনিস, এটা এসআই ভ্যালু। এবার হচ্ছে দেখো এই যে তোমার যে ইউনিটটা, এটা কীভাবে আসলে বলো তো? এটা দেখো তুমি যদি জিটাকে বসে নিয়ে আসো, তাহলে কী হবে? এখানে f² উপরে চলে যাবে আর এখানে m1 আর m2 বসবে, ঠিক আছে। এফ ইউনিটটা কি? এফ ইউনিটটা নিউটন, আর এই ইউনিটটাকে আর মানে ডিস্টেন্সের এসআই ইউনিট কি ধরি আমরা? মিটার ধরি, তাহলে এটা কী হবে? মিটার স্কোয়ার হবে। আর m1 কি? m1 হচ্ছে মাস, ওয়েট কিন্তু পুরো আলাদা জিনিস, ভুলে গেল। m আর m2 কি? মাস, ওই বস্তু দুটোর মধ্যে আমার আর ফোনের মাস, তাহলে মাসের ইউনিট কি? এসআই কেজি ধরি, তো দুটো মাস আছে মানে কি এখানে কেজি স্কোয়ার হবে। এবার এটাকে তুমি কেজিটা উপরে গেলে কী হবে? কেজি⁻² হবে, ঠিক আছে। এটা কিন্তু এভাবে আসলো। তোমরা সিরিয়াসটা বাড়িতে বসে ট্রাই করবে, যদি না হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু এই, আর হচ্ছে এমনি নর্মালি গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে এই, আমাদের এটা আর কনস্ট্যান্টটা এটা, এর থেকে বাইরে আর কিছু জানার বিষয় নেই, ঠিক আছে। অবশ্যই খেয়াল রাখবে যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা কিন্তু কনস্ট্যান্ট না, এই জিটা কিন্তু ক্যাপিটাল জিটা কনস্ট্যান্ট। এখন আমরা জানবো স্মল জি নিয়ে, ঠিক আছে। ভালো দেখো না, দেখো স্মল জি, ঠিক আছে। স্মল জি অর্থাৎ যাকে বলা হয়
অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ, এটাকে বলা হয় অভিকর্ষজ ত্বরণ, এটাকে বলা হয় অভিকর্ষজ ত্বরণ। ওকে, এবার দেখো আমাদের এটা করার জন্য আমাদের অবশ্যই নিউটনের থার্ড লটা কাজে লাগবে, ঠিক আছে। নিউটনের থার্ড ল তো কাজে লাগবে, তার সাথে নিউটনের সেকেন্ড লটা বিশাল কাজে লাগবে। দেখো কী হয়, নিউটনের সেকেন্ড ল থেকে আমরা কী জেনেছিলাম, নিউটনের সেকেন্ড ল থেকে জেনেছিলাম আমরা এফ ইকুয়ালস টু এম এ জেনেছিলাম। এটা কিন্তু ত্বরণ, ঠিক আছে। এই যে একটা ধরো গাড়িটা চলছে, একটা ত্বরণ নিয়ে চলছে, ত্বরণ মানে কি, বেগ বৃদ্ধি হারকে ত্বরণ বলে। তাহলে তার ত্বরণটা কী হবে, বেগ বৃদ্ধির যদি হার হয় তাহলে তার ত্বরণটা কী হবে, পজিটিভ ত্বরণ। মানে ত্বরণ আমরা কী জানি, পজিটিভ দুপ্রকার ত্বরণ হচ্ছে, ত্বরণকে একটা দুপ্রকার, মানে নেগেটিভ অ্যাক্সেলারেশন আর পজিটিভ অ্যাক্সেলারেশন, যেটাকে বলা হয় নেগেটিভ অ্যাক্সেলারেশন, পজিটিভ অ্যাক্সেলারেশন, মানে পজিটিভ ত্বরণ আর নেগেটিভ ত্বরণ, ঠিক আছে। এবার পজিটিভ ত্বরণ কখন হবে, যখন গাড়ির বেগটা পর্যায়ক্রমিক সময়ের সাথে সাথে বাড়বে তখন সেটাকে বলা হয় পজিটিভ ত্বরণ, এবং যখন গাড়ির বেগটা সময়ের সাথে সাথে কমে তখন তাকে বলা হয় নেগেটিভ ত্বরণ। এক্ষেত্রে ধরো পজিটিভ ত্বরণ হচ্ছে সময়ের সাথে সাথে তার বেগটা বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, পজিটিভ ত্বরণ হচ্ছে। একরকমভাবে যদি গাড়ির বেগটা আস্তে আস্তে যদি ব্রেকটা অ্যাপ্লাই করে, কোনো ফোর্স অ্যাপ্লাই করে, ব্রেক অ্যাপ্লাই করা মানে ফোর্স অ্যাপ্লাই করে যদি গাড়ির ত্বরণ আস্তে আস্তে, মানে গাড়ির বেগটা আস্তে আস্তে কমানো হয়, তাহলে তার কী হবে, নেগেটিভ ত্বরণ হবে বা নেগেটিভ অ্যাক্সেলারেশন হবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে সেই ত্বরণটা তোমার হচ্ছে নেগেটিভ হোক আর পজিটিভ হোক, সেই ক্ষেত্রে আমরা কী ধরি, সেটাকে এ ধরি, যদি পজিটিভ হয়, নেগেটিভ হলে মাইনাসে ধরি, ঠিক আছে। মানে আমরা জিনিসটাকে এ ধরি, প্লাসে মাইনাসে। এবার যখন তুমি ভূপৃষ্ঠের পৃথিবীর সাথে কম্পেয়ার করবে, পৃথিবীর ফোর্স যখন অ্যাপ্লাই হবে কারোর প্রতি, যখন গাড়ি নর্মালি আছে তখন কিন্তু পৃথিবীর ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে না। পৃথিবীর ফোর্স তখনই অ্যাপ্লাই হয় যখন কোনো বস্তু উপর থেকে নিচে এসে পড়ে। ধরো তুমি পেনটাকে উপর থেকে নিচে ফেলছো, তখন পৃথিবী অ্যাট্রাক্ট করছে, এক্ষেত্রে কী হচ্ছে বলো তো, এক্ষেত্রে পজিটিভ অ্যাক্সেলারেশন হচ্ছে। এবং যখন কোনো বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে উপর দিকে ছুঁড়ে মারছো তখন তার নেগেটিভ অ্যাক্সেলারেশন হচ্ছে। কেন নেগেটিভ অ্যাক্সেলারেশন হচ্ছে, কারণ তুমি পৃথিবীর ফোর্সের বিরুদ্ধে কাজ করছো। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে তুমি কিন্তু গাড়ির গতির বিরুদ্ধে কাজ করছো, ঠিক আছে, গতির বিরুদ্ধে কাজ করছো, সেক্ষেত্রে নেগেটিভ হচ্ছে। আর পৃথিবীর ক্ষেত্রে যখন উপরে আছে তখন কী হচ্ছে, তখন তুমি পৃথিবীর ফোর্সের বিরুদ্ধে কাজ করছো, সেক্ষেত্রে এটা নেগেটিভ হচ্ছে। তার মানে কোনো পৃথিবী পৃষ্ঠ থেকে কোনো বস্তু যদি উপরে তোলা হয় তাহলে সেটা হয় মাইনাস এ, না মাইনাস সেটা জি হয়। পৃথিবীর ক্ষেত্রে একমাত্র অ্যাক্সেলারেশনটাকে জি ধরা হয়। ওকে, পৃথিবীর ক্ষেত্রে এই এর জায়গায় কী ধরা হয়, জি ধরা হয়, সেটা ফর আর্থ, আর কিছু নেই এর মধ্যে। এটাও অ্যাক্সেলারেশন, এটাও অ্যাক্সেলারেশন। আর যখন কোনো বস্তুকে পৃথিবী পৃষ্ঠের দিকে ছুঁড়ে মারো তখন সেটা হয় প্লাস জি। ওকে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি আমাদের মেইন জিনিসটা কি, এক্ষেত্রে এ, এক্ষেত্রে জি, সবই সেম। এবার জানবো নিউটনের সেকেন্ড ল থেকে কী জেনেছিলাম, এফ ইকুয়ালস টু এম এ জেনেছিলাম, ঠিক আছে। এবার আমরা এফ ইকুয়ালস টু এম, এবার যদি আমরা পৃথিবী ধরি, পৃথিবীর উপর কোনো বস্তু পড়ছে, তাহলে সেক্ষেত্রে এফ ইকুয়ালস টু কী হবে, এফ ইকুয়ালস টু এম জি হবে। অবশ্যই পৃথিবীর উপর কোনো বস্তু হচ্ছে, আমরা ধরছি না যে কোনো গাড়ি সরল রৈখিক স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে, আমরা সেটা ধরছি না। আমরা ধরছি কোনো বস্তু ধর পৃথিবীর উপর পড়ছে, ধর একটা উল্কা পৃথিবীর উপর পড়ছে, সেটাকে আমরা তাহলে কী হবে, সেক্ষেত্রে তোমার এটা জি হবে, ঠিক আছে, সেক্ষেত্রে এটা কী হবে, এটা জি হবে। এবার আমরা জি সমান অবশ্যই লিখতে পারি এফ বাই এম লিখতে পারি, ঠিক আছে। এফ সমান কী জেনেছিলাম আমরা, দুটো বস্তুর মধ্যে তোমার হচ্ছে জেনেছিলাম আমরা কি, যে জি ইন্টু এম বাই আর স্কোয়ার, এটা হচ্ছে এফ এর ভ্যালু, আর এমটা নিচে আছে, এখানে এ হবে। তোমরা বলতে পারো এখানে এম ওয়ান আর M2 হওয়ার কথা ছিল, M1 M2 হলো না কেন, দেখো একটা কারণেই হলো না, যেহেতু আমরা এখানে যে মাসটা ধরবো, যে বস্তুর মাসটা ধরবো, ঠিক আছে, সেই এমটা এখানে ধরবো, মানে এমটা আমরা জি এর এটা নির্ণয় করছি, ঠিক আছে। দেখো এখানে এক টাইম কাটা যাবে। ওকে, তাহলে এখানে কী হবে, জি ইন্টু এম বাই আর স্কোয়ার, এটা হচ্ছে জি এর ইকুয়েশন, ঠিক আছে। এবার দেখো আমরা তাহলে জি সমান এটা জেনেছিলাম, আর এখানে লিখছি দেখো এফ সমান কী জেনেছিলাম, এই যে এটা লিখলাম, যেটা জি ইন্টু তুমি M1 M2 ধরতে পারো, বা এম শুধু দুটো, দেখো দুটো বস্তুর মধ্যে ভর তো একই হতে পারে, M1 M2 ধরো সুবিধার জন্য, দুটো বস্তুর মধ্যে কিন্তু ভর একই হতে পারে, তুমি এম ইন্টু এম ধরতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে, বাই কী জেনেছিলাম আর স্কোয়ার। এটা এফ, দেখো এফ আর জি এর মধ্যে ডিফারেন্সটা দেখো, এফ আর জি এর কিন্তু একটা এম আর এফ এর দুটো এম, কারণ গ্র্যাভিটেশনাল ফোর্স তখনই কারোর সাথে কম্পেয়ার করা হয় যখন তুমি দুটো বস্তুর মধ্যে আমরা কথা বলি, ঠিক আছে, তখন আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স নিয়ে আলোচনা করছি, এটা বুঝতে হবে। আর যখন একটা বস্তু হয় তখন সেটা কী হয়, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। আর দেখো সব সেম, এখানে কোনো ডিফারেন্স নেই, শুধু এখানে একটা এম, এখানে দুটো এম, আর কোনো ডিফারেন্স নেই। ওকে, এবার দেখো তাহলে একটা জিনিস খেয়াল করো, ধরে নাও এইখানে আর্থ, ঠিক আছে, এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। নর্থ সাউথ কী হয়, এখানে যে সেন্টার ধরো, এর যে ডিস্টেন্সটা, ঠিক আছে,
একই রকমভাবে এর যে ডিস্টেন্সটা আর এর যে ডিস্টেন্সটা, আর এখানে আমরা এই কালো কালি ইউজ করি, এখানে এই কালারটা ইউজ করি, আর এখানে এটা ইউজ করি, ঠিক আছে, বোঝার সুবিধার জন্য। দেখো কোনো বেলুনকে ধরো, বেলুন পুরো একটা গোল বেলুন, একদম সার্কেল, ঠিক আছে, সার্কেলটাকে যদি উপর আর নিচে মানে প্রেশার করো, উপর আর নিচে নর্থ আর সাউথ প্রেশার করো, তাহলে কী হবে, উপর আর নর্থ আর সাউথটা কি সেন্টারের কাছাকাছি চলে আসবে, এবং ওই প্রেশার করার দরুন ওয়েস্ট আর ইস্টটা কি আস্তে আস্তে দূরে সরে যাবে। ঠিক সেই পৃথিবীর স্ট্রাকচারও ঠিক সেই রকম, যে কারণে কী হচ্ছে, এই সেন্টার থেকে নর্থে যা ডিস্টেন্স সেটা কি মিনিমাম, আবার সাউথে যা ডিস্টেন্স সেটা কি মিনিমাম। একই রকমভাবে এই সেন্টার থেকে ওয়েস্টের ডিস্টেন্সটা কি ম্যাক্সিমাম, আবার ইস্টের ডিস্টেন্সটাও ম্যাক্সিমাম আদার্স স্পটের তুলনায়। আদার্স স্পট মানে তুমি যদি নর্মালি এই স্পটগুলোর সাথে কম্পেয়ার করো, ওকে, এই স্পটগুলোর সাথে যদি কম্পেয়ার করো, সেই ক্ষেত্রে নর্থ আর সাউথের ডিস্টেন্সটা এই সেন্টার থেকে মিনিমাম, সবথেকে কাছে অবস্থিত। আবার তুমি যদি এই স্পটগুলোর সাথে যদি ওয়েস্ট আর ইস্টের কম্পেয়ার করো, সেই ক্ষেত্রে সেন্টার পয়েন্ট থেকে ওয়েস্ট আর ইস্টের ডিস্টেন্সটা কী হবে, ম্যাক্সিমাম হবে। এই যে মিনিমাম আর ম্যাক্সিমাম হওয়ার জন্য কী হচ্ছে, এই দুটো জায়গায় এই এফ, অর্থাৎ এই এফ আর এই জিটা কী হচ্ছে, আলাদা আলাদা হচ্ছে। কীরকম আলাদা আলাদা হচ্ছে, এফটা কী জানি আমরা, ডিস্টেন্স বাড়লে কী হবে, তার এফের ভ্যালুটা কমে। সেই ক্ষেত্রে কোনো বস্তু যদি এখানে থাকে, কোনো মানুষ যদি এখানে থাকে, বা আর কোনো মানুষ যদি ধরো এখানে থাকে, ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে যে এফের ভ্যালুটা হবে, এই ক্ষেত্রে সেই এফের ভ্যালু নিশ্চয়ই হবে না, এই ক্ষেত্রে এফের ভ্যালুটা কী হবে, বেশি হবে, এই ক্ষেত্রে এফের ভ্যালুটা কী হবে, কম হবে। কারণ কি, এই ক্ষেত্রে সেন্টার থেকে এটা এই মানুষটা কাছাকাছি আছে, এই মানুষটা কী আছে, খুব অনেকটা দূরে আছে, সে কারণে কি এফের ভ্যালুটা এখানে আলাদা হবে, ঠিক আছে, এখানে জি এর ভ্যালুটাও আলাদা হবে। সেই কারণে দেখো আমরা নিউটনের থার্ড ল থেকে কী জেনেছিলাম, নিউটনের থার্ড ল থেকে জেনেছিলাম যে কোনো পৃথিবী পৃষ্ঠের ওপর, ঠিক আছে, পৃথিবী পৃষ্ঠের ওপর কোনো মানুষ দাঁড়িয়ে আছে, ওকে, সে কী করছে, সে এর উপর এম জি ক্রিয়া করছে, এবং একই রকমভাবে পৃথিবী পৃষ্ঠের উপর দিকে এন ক্রিয়া করছে, এবং এই মানে ক্রিয়া প্রতিক্রিয়া মানুষটা পৃথিবীর উপর এম জি ক্রিয়া করছে। নিউটন থার্ড ল থেকে দেখে পুরো ডিটেলসে পড়ানো আছে, এটা জাস্ট এখানে বলে দিচ্ছি। তাহলে এম জি সমান কী হবে, এন হবে, আর এই এনের জন্যই কিন্তু মানুষটা তার ওয়েটটা অনুভব করছে। মানুষ তার কী অনুভব করছে, তার মানে এমজি প্রয়োগ করার জন্যই কিন্তু মানুষ তার ওয়েটটা অনুভব করছে, ওকে, ওয়েটটা অনুভব করছে। এবার সে কি, তাহলে এনের জন্য মানে পৃথিবী যদি বল প্রয়োগ না করতো, ক্রিয়া প্রতিক্রিয়া না করতো, আমি দাঁড়িয়ে আছি, পৃথিবী যদি প্রতিক্রিয়া না করে, আমি কিন্তু আমার ওয়েটটা জিরো মনে করবো। ঠিক তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো, এই ক্ষেত্রে এমজির ভ্যালুটা কত হবে, এই ক্ষেত্রে এমজির ভ্যালুটা কী হবে, এর তুলনায় বেশি হবে। কারণ কি, এর ডিস্টেন্সটা কী আছে, এখানে 8টা কি কম আছে, 8টা কম হলে কী হবে, এখানে তোমার এফটা বেশি হবে, অর্থাৎ এক্ষেত্রে 8টা কম হলে কী হবে, এক্ষেত্রে জিটা বেশি হবে। দেখো এই ইকুয়েশন দুটো সবসময় খেয়াল করো, এই ইকুয়েশন দুটো, এই দেখো তাহলে জিটা এখানে কী হবে, বেশি হবে। আর এমটা ধরো এখানেও সেম মানুষ, ধরো এখানেও সেম ওয়েট, ধরো এখানেও যে মানুষটা দাঁড়িয়ে আছে তার ওয়েট ধরো, তার মাসটা ধরে নাও 50 কেজি, ঠিক আছে, আর এখানেও যে মানুষটা দাঁড়িয়ে তার মাসটাও ধরে নাও 50 কেজি, ওকে। তাহলে এই মানুষটার ওয়েটটা বেশি হবে না এই মানুষটার ওয়েটটা বেশি হবে, অবশ্যই এই মানুষটার ওয়েটটা বেশি হবে। কারণ কি, এখানে জি এর ভ্যালু বেশি আর এখানে জি এর ভ্যালু কম। জি এর ভ্যালু এখানে কম কেন, কারণ এখানে সেন্টার থেকে ডিস্টেন্সটা কি এখানে বেশি, আর এটা বেশি, 8টা বেশি হলে কী হবে, 8টা বেশি হলে জিটা কম হবে, ঠিক আছে, আর 8টা কম হলে কী হবে, জিটা বেশি হবে। দেখো এই জিনিসটা খেয়াল করো, অবশ্যই এই জিনিসটা খেয়াল করো। দেখো আর এর সাথে কম্পেয়ার করো, এটা হচ্ছে আর, ঠিক আছে, এটা হচ্ছে আমরা আর মাস সমান রেখেছি, আমরা 8টাকে নিয়ে কম্পেয়ার করছি, ওকে। দেখো বুঝতে পারলে, ঠিক একই রকমভাবে তাহলে একটা জিনিস খেয়াল করো তুমি, তাহলে এই জিনিস থেকে আমরা কী জানতে পারলাম, এটা থেকে জানতে পারলাম যে নর্থ আর সাউথে কোনো একই ভরের বস্তুর ওয়েটটা কী হবে, ম্যাক্সিমাম হবে, আর ওয়েস্ট আর ইস্টে একই ভরের বস্তু কী হবে, মিনিমাম হবে, ঠিক আছে, অন্যান্য প্লেসের তুলনায়। এটা হচ্ছে তোমার নর্মাল কনসেপ্ট। আর সেন্টারে কী হবে, সেন্টারে অবশ্যই সেটা জিরো হবে, কোনো ব্যক্তির ওয়েট সেন্টারে কী হয়, জিরো হয়। এবার খেয়াল করো, সেন্টারে যদি কোনো ব্যক্তির ওয়েটটা জিরো হয়, তাহলে সেই ক্ষেত্রে সেন্টার জিরো মানে কি, সে যে পৃথিবী পৃষ্ঠে যে কোনো দিকে যাক না কেন, নর্থ সাউথ, তার ওয়েটটা কি আস্তে আস্তে কী বাড়তে থাকবে, ঠিক আছে। তাহলে পরীক্ষার এরকম কোশ্চেন আসে যে পৃথিবীর সেন্টার থেকে যখন কোনো বস্তু পৃথিবী পৃষ্ঠের দিকে অগ্রসর হয়, তখন তার ওয়েটের কীরূপ পরিবর্তন হয়, ওয়েটটা কী হয়, ওয়েটটা কিন্তু বাড়তে থাকে। পরীক্ষা অপশন থাকে বাড়বে কমবে, কোনোরকম পরিবর্তন হবে না, ঠিক আছে, যাই হোক আরও অপশন থাকবে। ঠিক একই রকম, তাহলে কি বললাম, সেন্টার থেকে যদি কোনো বস্তু পৃথিবী পৃষ্ঠের দিকে যায়, ঠিক আছে, তাহলে তার ওয়েটটা বাড়তে থাকে। একই রকমভাবে পৃথিবী পৃষ্ঠের যে কোনো স্থান থেকে যদি কোনো বস্তু উপরের দিকে যায়, আকাশের দিকে যায়, তাহলে কী হবে, তাহলে তোমার তার ওয়েটটা কী হবে, ওয়েটটা কমতে থাকবে। অবভিয়াসলি ওয়েটটা কমবে, কারণ কি, এখানে আর এর ভ্যালু কমছে, ঠিক আছে, আর আর এর ভ্যালু কমা মানে কি, আর এর ভ্যালু বাড়ছে, আর এর ভ্যালু বাড়া মানে কি, জি এর ভ্যালু কমবে। আর জি মানে কি, জি এর ভ্যালু কমা মানে এম জি কী হবে,
এমজি কমবে, আর এমজি কমা মানে কি তোমার এনটাও কমবে, আর এন যদি কমে সেই ব্যক্তিটি নিজেকে ওয়েট হালকা মনে করবে। সব কিছু রিলেটেড, ফিজিক্সটা খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। তুমি যদি ভালো করে বুঝে পড়ো তাহলে তোমার কোনো রকম কোনো মানে ভয় পাওয়ার কোনো মানে জায়গাই নেই এখানে। নর্মালি জি বাড়লে কী হবে, জি তোমার নর্মালি দেখো আর বাড়লে কী হবে, আর যদি বাড়ে জি কমবে, আর জি কমলে কী হবে এমজি কমবে, এমটাকে কনস্ট্যান্ট রেখেছি, আর এমজি কমলে কী হবে এনটাও কমবে, আর এনটা কি আমাদের ওয়েট। ঠিক আছে, ওকে। এবার দেখো এ হচ্ছে আমাদের মোটামুটি বোঝার বিষয়, বুঝতে পারলে? তাহলে এই জিনিসগুলো মনে হয় কোথায় কোনটা ম্যাক্সিমাম কোথায় মিনিমাম সেটা অবশ্যই খেয়াল রাখবে, ওকে। আরেকটা জিনিস দেয়, ধরো একটা পৃথিবী আছে এখানে, ধরো এখানে পৃথিবী, ঠিক আছে, পৃথিবী এখানে তো পাহাড়, তো এখানে একটা পাহাড় আছে, ওকে, এখানে নর্মাল ভূপৃষ্ঠ, এখানে সেন্টার, এখানে কোনো একটা মানুষ দাঁড়িয়ে আছে, ওকে, আর এখানে কোনো একটা মানুষ দাঁড়িয়ে আছে। এই মানুষটা এখানে দাঁড়িয়ে একটা বল বাউন্স করছে, ঠিক আছে। তাহলে দেখো প্রত্যেক ক্রিয়ার সমানুবিপরীত প্রতিক্রিয়া আছে, এটাও তো একটা পৃষ্ঠ না, পৃথিবী তোমার হচ্ছে পাহাড়ের একটা পৃষ্ঠ আছে, পৃথিবীষ্ঠ একটা পৃষ্ঠ আছে, কোনো ব্যক্তি এখানে একটা বল মানে অ্যাপ্লাই করছে, এবার দেখো সেই ক্ষেত্রে প্রতিক্রিয়া বলটা কার ক্ষেত্রে কম হবে বলো তো? প্রতিক্রিয়া বলটা সেই ক্ষেত্রে তোমার এর কম হবে, কারণ কি এই ক্ষেত্রে তোমার যে ডিস্টেন্সটা আটটা কি, আটটা দেখো এই ক্ষেত্রে যে আটটা, এর যে এই যে বলটা এখানে বাউন্স করছে এর ক্ষেত্রে যে পৃথিবীর যে আটটা, আর এই ক্ষেত্রে যে আটটা, এই আটটা কি অবশ্যই বেশি, আর বেশি হলে কী হবে, আর বেশি হলে জি কম হবে, ঠিক আছে, আর জি কম হলে কী হবে, জি কম হলে এমজি কম হবে, আর এমজি কম হলে কী হবে এন কম হবে, আর সেক্ষেত্রে কী হচ্ছে, এক্ষেত্রে তোমার প্রতিক্রিয়া বলটা কম হচ্ছে, আর প্রতিক্রিয়া বল কম হওয়ার দরুন কী হচ্ছে, সেটা বেশি উপরে উঠছে, ওকে, বেশি উপরে উঠছে। প্রতিক্রিয়া ওটা তো একটা ফোর্স না, প্রতিক্রিয়া বলটা দেখো কম হবে সেটা বেশি উপরে উঠে যাচ্ছে। একই রকমভাবে এটা ঠিক তার উল্টো হচ্ছে। এরকম প্রশ্ন আসে যে কোনো ব্যক্তি পাহাড়ের উপর কোনো একটা বল বাউন্স করলো আর ভূপৃষ্ঠের উপর বল বাউন্স করলো, তাহলে সেক্ষেত্রে কোন বলটা বেশি উপরে উঠবে, কোন বলটা বেশি উপরে উঠবে, যে ব্যক্তি পাহাড়ের উপর দাঁড়িয়ে বল বাউন্স তার পাহাড়ের উপর দাঁড়িয়ে বলটা বাউন্স তার বলটা বেশি উপরে উঠবে, ওকে। এটা হচ্ছে মোটামুটি থিওরি, ঠিক আছে। আজকে এই পর্যন্তই থাক, নেক্সট দিন আমরা সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ওকে, বাই, টেক কেয়ার।